ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টের উপর তাকিয়ে আছে ত্রিপুরা আপামর কর্মচারী এবং বেকার যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সবাই। কারণ রিপোর্টের উপর বা অর্থের উপর নির্ভর করে কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়া সম্ভব হবে কিনা, বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের সামনে চাকরির নতুন কোনো বিজ্ঞাপন আসবে কিনা। ত্রিপুরা 90% কেন্দ্রীয় শেয়ার উপর নির্ভরশীল। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ত্রিপুরা সরকার পরিচালিত হয়। ত্রিপুরা নিজস্ব রাজস্ব ইনকাম অনেকটা কম, অর্থনৈতিক এতটা ইনকাম বা সোর্স নেই। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বারবার সেটাই বলে যাচ্ছে যে ত্রিপুরার অর্থনৈতিক ইনকাম বা এত পরিমাণ সোর্স নেই যে চাইলেই সর্বশেষ শিক্ষকদের নিয়মিতন করে দেবে, চাইলেই ফিক্সড পে উইথড্র নিয়মিতন করে দেবে, চাইলেই 22% দিয়ে ত্রিপুরা সরকার চাইলেই দিতে পারছে না, সদিচ্ছা থাকলেও দিতে পারছে না। বারবার জিনিসগুলোকে ঘুরিয়ে পিছিয়ে সুপ্রিম কোর্টে বা বঞ্চনার পাহাড়টা দীর্ঘতর করা হচ্ছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের চাওয়া পাওয়ার যে তথ্যটা সেটা তুলে ধরেছে, যেখানে মাননীয় অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছে যে আমরা ষোড়শ অর্থ কমিশনের কাছে ন্যায্য অর্থ চেয়েছি, সেই টাকাটা আসতে শুরু করলে এপ্রিল 2026 থেকে আমরা কর্মচারী বকেয়া বঞ্চনাগুলি ধীরে ধীরে মিটিয়ে দিতে পারবো। কিন্তু বাস্তবে দেখা গেছে কি, ষোড়শ অর্থ কমিশনের রিপোর্টে প্রকাশ পেয়েছে কি ত্রিপুরার রাজ্যের শেয়ারের ভাগ কমেছে। পঞ্চদশ অর্থ কমিশনে যে টাকা রাজ্য সরকার পেতো সেন্ট্রাল থেকে, যে পার্সেন্টেজের টাকা রাজ্য সরকার সেন্ট্রাল থেকে পেতো, ষোড়শ অর্থ কমিশনে সেই ভাগ বা পার্সেন্টেজ কমেছে। অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের যে অর্থ ত্রিপুরা সরকার পেয়েছে সেই অর্থ দিয়ে ত্রিপুরা কর্মচারী বঞ্চনা মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে ষোড়শ অর্থ কমিশনের তো আরও ভাগ কমে যাবে, আরও শেয়ার পার্সেন্টেজ কমে যাবে। তাহলে কি সেই টাকা দিয়ে কর্মচারী বঞ্চনা দূরীকরণ সম্ভব হবে? এটা কিন্তু বিরাট বড় একটা কিন্তু মানে মানে কি বলবো, একটা বঞ্চনার অধ্যায় সৃষ্টি হবে ত্রিপুরা রাজ্যে। অর্থাৎ আমরা যে আশাটা নিয়ে বসেছিলাম যে ষোড়শ অর্থ কমিশন আসবে, ষোড়শ কমিশন আসলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, সে আশাটা কিন্তু প্রতিফলন বা বাস্তবে পরিপূর্ণ হওয়া কিন্তু এতটা সহজ নয়। তো আলাদা করে কেন্দ্রীয় অনুদান যদি রাজ্য সরকার আনতে পারে, আলাদা করে কেন্দ্র থেকে টাকা আনতে পারে ডাবল ইঞ্জিন, তাহলে কিন্তু সেটা সম্ভব। বিগত সরকার অর্থাৎ যখন বামপন্থ সরকার ছিল তখন বারবার কর্মচারী বঞ্চনা করা হয়েছে, চাকরির ক্ষেত্রেও সে বঞ্চনা করা হয়েছে। কেন করা হয়েছিল? তখন বারবার সরকারকে কোশ্চেন করা, সরকার বলছে কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনা। বর্তমান সরকার কিন্তু সেটা বলতে পারছে না, বর্তমান সরকার কিন্তু কেন্দ্রীয় বঞ্চনাও বলতে পারছে না, কারণ দুই জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার। তাহলে সরকারের যে চাওয়া পাওয়া ষোড়শ অর্থ কমিশনের কাছে আর ষোড়শ অর্থ কমিশনের রিপোর্টের বহিঃপ্রকাশ, সেটার ভিতরে কিন্তু অনেকটা অমিল দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের যে আশা বর্ষা আমাদের বঞ্চনা দূরীকরণ হবে, আমরা শীঘ্রই ডিএর ব্যবধান কমবে, 22% ডিএ পাবো, এমএসিবি পাবো, গ্র্যাজুইটি বাড়বে, এইট প্রভিশন পাবো, সেগুলি যতক্ষণ না পর্যন্ত বাস্তবে পরিচালিত হয় সেগুলি কিন্তু বিশ্বাস করে ওঠা যাচ্ছে না। এখানে দেখা যাক রাজ্যগুলি মোট ভাগ, যেটা কেন্দ্রীয় করের ভাগ সেটা 41%ই রয়েছে, কিন্তু একটা পার্সেন্টেজ মূল আর্থিক ধাক্কাটা কোথায় গেল? কেন্দ্রীয় করের ভাগের 0.067% কিন্তু পতন ঘটেছে। আগে ত্রিপুরা ভাগ পেত 0.07, এখন পাবে 0.06, মানে বিরাট বড় একটা পার্সেন্টেজ কিন্তু ত্রিপুরা রাজ্য শেয়ার কম পাচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে। এই ভাগ কম পাওয়ার ফলে কি কি এফেক্ট হতে পারে ত্রিপুরা রাজ্যে, সেটাও কিন্তু তথ্য সরকারে এখানে উঠে এসেছে। কারণ ত্রিপুরা সরকার বেতন, পেনশন, উন্নয়নমূলক কাজের জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল। নিজস্ব আয়ের কিন্তু সুযোগ কিন্তু সীমিত, ত্রিপুরা নিজস্ব আয়ের সুযোগ কিন্তু সীমিত, কারণ ভৌগোলিক প্রতিবন্ধতা শিল্পের অভাবে রাজ্যের নিজস্ব আয় বাড়ানো খুবই কঠিন। এর মধ্যে উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ ভর্তুকি, দুর্যোগ মোকাবেলা জরুরি খাতে কিন্তু অর্থ সংকট দেখা দিতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় ঝুঁকি বাড়বে। অর্থাৎ অর্থের যে ক্রাইসিসটা, যেটা পঞ্চাশ অর্থ কমিশনের সময় ত্রিপুরা সরকার পেয়েছে, ষোড়শ অর্থ কমিশনের সেটা পেয়ে যাবে, কারণ সেন্ট্রাল থেকে কিন্তু রাজ্যের করের বা শেয়ারের ভাগ কিন্তু ষোড়শ অর্থ কমিশনে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2026 এপ্রিল মাস থেকে 2031 মার্চ মাস, এই 5টা বছর মেয়াদ ষোড়শ অর্থ কমিশনের কাছে থাকবে। ষোড়শ অর্থ কমিশন এই 5টা বছরে কী পরিমাণ টাকা দেবে তার ডাটা তথ্য নিয়ে গিয়েছে। তবে নভেম্বর বা অক্টোবর 2025-এর মধ্যে যদি ত্রিপুরা সরকার কর্মচারী বঞ্চনা অন্যান্য বঞ্চনাগুলি মিটিয়ে দিতে পারতো বা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারতো, তাহলে হয়তো সেই হিসাবে রাজ্য সরকার টাকা পেত, সেই হিসাবে রাজ্য শেয়ার তার ভাগ পেত। কিন্তু যেহেতু কেন্দ্রীয় বঞ্চনা বা ত্রিপুরা রাজ্য কর্মচারী বঞ্চনাগুলো মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাহলে পুরাতন যে বেতন, পুরাতন যে সুযোগ সুবিধা, সেই হারে রাজ্য সরকার টাকা পাবে, বরঞ্চ আরও কিছু অর্থ কেন্দ্র সরকার থেকে কাটছিট করে কমিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা একটা ছোট্ট আর্থিকভাবে নির্ভরশীল, মানে কেন্দ্রীয় সরকার আর্থিকশীল নির্ভরশীল রাজ্যগুলির মধ্যে একটা,
এখানে বিস্তারিত রাজ্য সরকারের যে খরচের খাতিয়ান গত 5 বছর কী ধরনের খরচ খাতিয়ান হয়েছে সব কিছু ষোড়শ সত্য কমিশনে নিয়েছে, তারা ডাটা নিয়ে কিন্তু এই রিপোর্টটা তারা প্রকাশ পেয়েছে, যার ত্রিপুরার জন্য একটা বিরাট বড় আর্থিক প্রতিকূলতার সৃষ্টি হতে পারে। এখানে কেন্দ্রীয় রাজ্যের এই যে ভারসাম্যহীনতা আছে তা এখনও কিন্তু কাটেনি। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, ভর্তুকি, দুর্যোগ মোকাবিলার দায়িত্ব রাজ্যগুলি কাঁধে বাড়ছে, কিন্তু তাদের নিজস্ব কর কিন্তু ততটা বাড়ছে না। এখানে কর্মচারীদের বকেয়া পেনশন দিতে গেলে সেন্ট্রাল থেকে যে হারে টাকা আসার পরিমাণ সেই টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসছে না, যার জন্য ত্রিপুরা সরকার চাইলেও ত্রিপুরার কর্মচারীদের বঞ্চনা বা অন্যান্য যে বেনিফিটগুলো আছে তা মিটিয়ে দিতে পারছে না। প্রত্যেকটা ক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের যে পে রিভিউ তার অনেক প্রচণ্ড ফারাক। এখানে এমএসসিপি হোক, ডিএ হোক, এইচআরএ হোক, বেসিক পে হোক, ফিটমেন্ট ফ্যাক্টর হোক, গ্র্যাজুইটি হোক, ইপসাল হোক, যেতগুলো ফ্যাক্টর আছে একজন কর্মচারীর বেতনের যেতগুলো ফ্যাক্টর আছে সপ্তম বেতন কমিশনের সাথে ত্রিপুরা যে পে রিপোর্ট তার কিন্তু সবটার সাথে কিন্তু ব্যবধান বা ফারাক রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টে বেসিকে ফিটমেন্ট ফ্যাক্টরে কম পেয়েছে বঞ্চনা, ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 22% দিয়ে কম পাচ্ছে সেখানে বঞ্চনা, এইচআরএ ত্রিপুরা 8% ও সিলিং 3 সেখানে বঞ্চনা, গ্র্যাজুইটি 25 লক্ষ ত্রিপুরা 10 লক্ষ সেখানে বঞ্চনা, মানে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু বঞ্চনা আছে। সেই বঞ্চনাগুলি মেটানো হবে সেই আশা কিন্তু ত্রিপুরা সরকার জাগিয়েছিল কর্মচারীদের মাঝে, যে ষোড়শ কমিশন থেকে 75 টাকা আসলে সমস্ত কর্মচারী মিটিয়ে দেওয়া যাবে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু কর্মচারী সংগঠন যখন গিয়ে দেখা বা কথা বলেছিল এই কথাটাই কিন্তু সেখানে তুলে ধরেছিল। দিন দিন খরচ বাড়ছে, দিন দিন কর্মচারী খাত বা অন্যান্য খাতে খরচ বাড়ছে, সেই খরচগুলি চালিয়ে রাজ্যের যে অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলি করা অনেকটা কঠিন হয়ে পড়ছে। ত্রিপুরার ম্যাক্সিমাম যে মানে কেন্দ্রের আয়টা বা ত্রিপুরা সরকারের রাজস্ব ইনকামটা তা চলে যাচ্ছে কর্মচারীদের বেতন, পেনশন ও উন্নয়ন কাজের জন্য, যা পুরোটাই কেন্দ্রের উপর নির্ভরশীল। কমিশন হিসাব করে দেখেছে 2023-24 সালে এই অঞ্চলগুলি রাজ্যগুলি কেন্দ্রীয় বন্টন অনুদানের উপর যে নির্ভরশীলতা তা অন্তত বেশি, তা প্রমাণ করে যে সূত্রের সমতা বা ইকুইটি বজায় রাখা কতটা জরুরি। রিপোর্টে রাজ্যগুলি বাধ্যতামূলক কমিটি এক্সপেন্ডিচার বাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। সুদের টাকা, বেতন, পেনশনের জন্য বাজেটে একটা বড় অংশ চলে যাচ্ছে। ত্রিপুরার মতো রাজ্যের ক্ষেত্রে তার তার অর্থ হলো কেন্দ্র থেকে বিশেষ অনুদান বা সুদহীন ঋণ না পেলে নতুন করে উন্নয়ন প্রকল্পের জন্য হাতে টাকা থাকছে না। কমিশন লক্ষ্য হয়েছে ছোট রাজ্যগুলো এই সাহায্যের দিকেই মূলত যেসব অবকাঠামো নির্মাণ করছে এবং যা নিজেদের পক্ষে তারা করে উঠতে পারছে না। দুর্যোগ ব্যবস্থাপনা ডিজাস্টার উত্তরপূর্বের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। জাতীয় রাজ্য দুর্যোগ তহবিল থেকে কতটা টাকা মিলছে এবং কতটা খরচ করতে তা খতিয়ে দেখেছে কমিশন। বাস্তবগতভাবে দুর্বল হওয়ার এই অঞ্চল বারবার প্রাকৃতিক বিপদের মুখে পড়ে। অর্থাৎ কমিশন সমস্ত খরচ এক্সপেন্ডিচার কিন্তু সবগুলো খতিয়ে দেখেই কিন্তু ষোড়শ কমিশনের জন্য টাকা রিলিজ করবে বা ষোড়শ কমিশনের রিপোর্ট প্রকাশ পেয়েছে। এখন খরচ যতটুকু হবে তার উপর ভিত্তি করে কিন্তু আগামের যে খরচটা হবে তার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পঞ্চদশ অর্থ কমিশনের খরচের উপর নির্ভর করে ষোড়শ অর্থ কমিশনের খরচ বা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় একটা নতুন যে মানে ঝুঁকিটা সৃষ্টি হয়েছে সেটা হলো বিদ্যুতের অপচয়, প্রযুক্তিগত কমানো বা ভর্তুকির উপর নির্ভরতা, সেগুলোর উপর নির্ভর করে কিন্তু ত্রিপুরা বিদ্যুৎ ক্ষেত্রে সবচেয়ে বেশি বর্তমানে আর্থিক প্রতিকূলতা বা অর্থের অভাব দেখা দিয়েছে, যার জন্য পারফরমেন্স গেন বা অন্যান্য বেসিক গেন সেগুলো কিন্তু রাজ্য সরকার ঠিকঠাক পাচ্ছে না। এখানে গত তুলনায় এবার শর্তাবলী কঠোর করা হয়েছে। ত্রিপুরা যেহেতু অনুদান উপর নির্ভরশীল তাই পঞ্চায়েত এবং পৌরসভা সমিতি নির্বাচন করতে হবে, অডিটিভ জমা দিতে হবে। যদি ত্রিপুরা এই পারফরমেন্সের মান পূর্ণ করতে ব্যর্থ হয় তবে কেন্দ্র থেকে এই মুখ্য খাতের টাকাও কিন্তু আটকে যাবে। এখানে সব মিলিয়ে ষোড়শ কমিশনের সাবধানতার সাথে অর্থনৈতিক উন্নতির কথা বললেও রাজ্যগুলির মধ্যে বৈষম্যত হয়ে রয়ে গিয়েছে। ত্রিপুরা সমগ্র উত্তর পূর্বের জন্য একটা রিপোর্ট অতই স্পষ্ট যে কেন্দ্রীয় অনুদান এখনও তাদের প্রাণশক্তি দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেও কমিশন মানছে যে সব রাজ্যকে এক মাপকাঠিতে বিচার করা সম্ভব নয়। এই সুপারিশগুলি বাস্তবায়িত হওয়ার সাথে সাথে ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য সমতা ও দক্ষতার মধ্যে ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থ কমিশন সুপারিশ করেছে যে 2026-31 সালে কেন্দ্রীয় করে যে অংশ রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ডিজিটেবল পুল তার 41% রাজ্যগুলি দেওয়া হবে, যা আগের বারের মতোই অপরিবর্তিত। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো গতবার প্রণত কমিশনের তুলনায় এবার রাজ্যগুলির মধ্যে ভাগ বন্টনে ত্রিপুরার শেয়ার কিন্তু কমেছে। এর ফলে মূল বন্টনযোগ্য রাজস্ব পরিমাণ একই থাকলেও ত্রিপুরার হাতে আগের চেয়ে কম টাকা আসবে। এর সঙ্গে যুগ হয়েছে আরও একটি খারাপ খবর, রাজস্ব ঘাটতি অনুদান বা রেভিনিউ ডিফিসিট গেন এবার বাতিল করা হয়েছে। রাজস্ব ঘাটতি মানে কি? ত্রিপুরা ইনকাম থেকে খরচ বেশি, একটা রাজস্ব ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতির জন্য যে অনুদান সেন্ট্রাল থেকে দেওয়া হতো বা সেটাও কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে ষোড়শ কমিশনে। অর্থাৎ যাই দিন ভালোই যাচ্ছে, আই দিনটা অনেকটা কঠিন। আমরা অনেকটা এই কি করব আশা বা বর্ষা নিয়ে বসে আছি। কতটুকু সে আশা বর্ষা মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় মন্ত্রিসভা সেগুলো সফল বা পরিপূর্ণ করতে হবে সেটা সময় বলবে। কিন্তু রিপোর্ট যেটা প্রকাশ পেয়েছে সেটাই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করলাম তথ্য সহকারে, যে এখানে ষোড়শ কমিশন রিপোর্টে ত্রিপুরা ভাগ কমেছে। ত্রিপুরা ভাগ কমেছে মানে কি? ত্রিপুরার এক্সপেন্ডিচার বা যে হবে
তার জন্য যে পর্যাপ্ত পরিমাণ টাকা সেন্ট্রাল থেকে আসার কথা, সেখানে টাকা কিছু কম আসবে, অর্থাৎ আবার রাজস্ব ঘাটতি হবে। আবার যদি রাজস্ব ঘাটতি করে, রাজস্ব ঘাটতির টাকা কিন্তু সেন্ট্রাল থেকে অনুদান হিসেবে দেওয়া হবে না, আগে যেটা দেওয়া হতো। মানে স্পেশাল প্যাকেজ বা স্পেশাল কোনো ব্যবস্থাপনা করে কি সেন্ট্রাল থেকে টাকা এনে দিয়ে বিউটিও দেওয়া সম্ভব কিনা, বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া গেলে সম্ভব কিনা, কিংবা এড পে কমিশন গঠন করা সম্ভব কিনা, সেটা সময় বলবে। কিন্তু ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের যে অন্য রাজ্যগুলা, অরুণাচল প্রদেশ হোক, আসাম হোক, মেঘালয় হোক, সেখানে কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে ঠিকই দেওয়া হচ্ছে। একমাত্র ত্রিপুরা রাজ্য ব্যতিক্রম, যেখানে কেন্দ্রীয় হারের থেকে অনেকটা কম দিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা, আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে এর মধ্যে ডাবল ইঞ্জিনের যতগুলো রাজ্য আছে তার সাথে তুলনা করলে একমাত্র ত্রিপুরা রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার থাকার পরও ডিএর দিকে অনেকটা পিছিয়ে, 7 পে কমিশনের হুবহু কার্যকর দিকে অনেকটা পিছিয়ে, এমএসএবির দিকে পিছিয়ে, তারপর ফিটমেন্ট ফ্যাক্টর যেন ত্রিপুরা রাজ্য কর্মচারী কম পেয়েছে সেখানে পিছিয়ে, গ্র্যাজুয়েটি 25 লক্ষ, ত্রিপুরায় 10 লক্ষ, সেদিকে পিছিয়ে। এখন দেখার বিষয় সামনের সারিতে এসে ত্রিপুরার সরকারি কর্মচারী আর কি পাবে, সমস্ত কিছু নির্ভর করছে এপ্রিল মাস থেকে সত্য কমিশনের রিপোর্ট অনুযায়ী টাকা আসতে শুরু করবে। তখন কি রাজ্য সরকার পারবে ত্রিপুরার কর্মচারীদের সে বকেয়া বঞ্চনা মিটিয়ে দিতে? আগামী 1 বছরের মধ্যে এড পে কমিশন গঠন হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাচ্ছে, আসাম সরকারের কর্মচারী পাচ্ছে, ত্রিপুরা সরকারের কর্মচারী কি পাবে আগামী 1 বছরের মধ্যে এড পে কমিশনের সমস্ত সুবিধা? এই বছরের জানুয়ারি মাসে প্রতি বছর শীতকালীন অধিবেশন হয়, এবছর কিন্তু শীতকালীন অধিবেশন হয়নি, যেখানে বিধানসভায় বিভিন্ন তথ্য বা ডাটা সহকারে তর্ক বিতর্ক সরকার বিরোধী দলের মতো, এবার কিন্তু সেটাও হয়নি। তাহলে কি সামনের বাজেটে কোনো নতুন নিউজ আছে? সামনে যে বাজেট অধিবেশন ত্রিপুরার যে হবে, সেখানে কি কর্মচারী খাতে কিছু দিয়ে ডিক্লেয়ার করা হতে পারে? বা কর্মচারী বকেয়া বঞ্চনা দূরীকরণে মাননীয় অর্থমন্ত্রী যে বলেছে এইচআরএ নিয়ে একটা ডিসিশন হবে, সেই এইচআরএ বেনিফিট কি দেওয়া হবে? এমএসএবি নিয়ে বঞ্চনাটা যেটা চলছে সেই বঞ্চনাকে দূরীকরণ করা হবে, নাকি ফিক্সড পের বঞ্চনা দূরীকরণ করা হবে, নাকি ফিক্সড পে সেই সর্বশিক্ষার মতো সুপ্রিম কোর্টে যেতে হবে, আবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাইবে, সেটাই বলছে। সব কিছু মিলিয়ে সত্য কমিশন যে সফলতা বা যে আশা আমাদের মাঝে সৃষ্টি হয়েছিল, সে আশাটা কিন্তু বাস্তবে একটা সুখবর নয়। ধন্যবাদ।